कितना है दम, जम के रखना कदम मेरे साथिया, देखे जरा किसमें कितना है दम, जम के रखना कदम मेरे साथिया। आगे निकल आए हम वो पीछे रह गए, आगे निकल आए हम वो पीछे रह गए, ऊपर चले आए हम वो नीचे रह गए। हम बाजी मारेंगे हम नहीं हारेंगे, हम मुझसे क्या है कम, नाचेंगे ऐसे हम नाचेंगे ऐसे हम नाचेंगे। वो क्या हाँ देखे जरा किसमें कितना है दम, जम के रखना कदम मेरे साथिया, देखे जरा किसमें कितना है दम, जम के रखना कदम मेरे साथिया। এক্সেলেন্ট এক্সেলেন্ট পারফরম্যান্স। প্রত্যেক দিনের মতো আজও তুমি মাতিয়ে দিয়েছো পামেলা। পামেলা একাই মাতিয়ে দিয়েছে, আমার বুঝি কোনো কন্ট্রিবিউশন নেই বাবাই। আরে লাবড়া কে বলেছে নেই? আরে সুজন তুই এত ভালো গান না করলে পামেলা কি নাচতে পারতো? তোরা দুজন হচ্ছিস মেড ফর ইচ আদার। তোদের দুজনের জন্যই তো দুর্গাপুর শহরের বুকে ক্যামেলিয়া হোটেলের ব্যবসা রমরম করে চলছে। তাহলে এবার আমাদের স্যালারি মানে মাইনেটা একটু বাড়িয়ে দিন না স্যার। আরে দেবো তো দেবো, তবে আমি তো হোটেলের মালিক নই, আমি সামান্য ম্যানেজার। মালিক হচ্ছেন আমার দিদির শ্বশুর মিস্টার নীলিমেশ মুখার্জি। উনি ওনার হোটেলের ব্যবসা দেখাশোনা করার সব দায়িত্ব আমার দিদি দামিনীকে দিয়েছেন। আমি দিদিকে নিশ্চয়ই তোমার রিকোয়েস্টের কথা বলবো পামেলা। শুধু পামেলার কথা বললে হবে না বাবাই, আমার দিকটাও দেখিস। তোরে লাফড়া সুজন তুই আমার বন্ধু, তোর ব্যাপারটা একেবারে আলাদা না পাগলা। ও আই সি ইউ মিন সুজন আপনার বন্ধুগুলোকে স্পেশাল কিছু দেবেন নাকি স্যার? শুধু সুজন না, তোমাকে তো দিতে পারি পামেলা সুন্দরী। ওয়েল তো কি দেবেন স্যার? লাফড়া কি চাই তোমার? তুমি যা চাইবে তোমার জন্য জানটা হাজার ডার্লিং। কিন্তু আমি যে অনেক আগেই আমার এই জানটা পামেলার কাছে জমা রেখেছি বস। মানে তুই কি বলতে চাইছিস সুজন? ভালো লাগে স্বপ্নকে রাতে জাগা স্বপ্নকে ভালোবেসে মন হারালে সেই স্বপ্ন সাথী এ জীবনে সাথী হলে সেই স্বপ্ন দেখা এ জীবনে সত্যি হলে। যত কাছে আসি তত, যত কাছে আসি তত বেড়ে যায় আশা যে আরো বেশি কাছে চাই আজ ভালোবাসা যে। ভালো লাগে বৃষ্টিকে আকাশের দৃষ্টিকে ভালোবেসে মন হারালে সে স্বপ্ন সাথী এ জীবনে সাথী হলে সে স্বপ্ন দেখা এ জীবনে সত্যি হলে সে স্বপ্ন সাথী এ জীবনে সাথী হলে। আরে লাবড়া क्या बात क्या बात। পামেলা সুজন তোমাদের দুজনের ভালোবাসা দীর্ঘজীবী হোক, ভগবানের কাছে প্রার্থনা করে বলছি তোমরা সুখী হও পামেলা। থ্যাংক ইউ সো মাচ স্যার। খুশি হয়েছি রে সুজন, পামেলার মতো সুইট এন্ড ট্যালেন্টেড মেয়ে তোর লাইফ পার্টনার হবে জানতে পেরে আজ আমি খুব খুশি। থ্যাঙ্কস বস। কিন্তু কিন্তু এই খুশির মধ্যে একটু করে দুঃখ আমার বুকের ভিতরে খুব খোঁচা মারছে পামেলা। কেন স্যার? কেন আবার এই সুজনটা
আমার কাছ থেকে তোমাকে কেড়ে নিল, তাই? তার মানে প্রিয়াঙ্কার সঙ্গে তোর বিয়ের আশীর্বাদ হয়ে গেছে। শুনেছি সামনের মাসেই নাকি আপনাদের বিয়ে। তোর লাফা! বিয়ের পর প্রিয়াঙ্কা হবে আমার ঘরের বউ। ঘরের বউ হয়ে প্রিয়াঙ্কা তো ঘরেই থাকবে, কিন্তু ঘরের বাইরে একটা বান্ধবী না রাখলে চলে। তাই তো তোমাকেই আমি সেই আসনটা দিতে চেয়েছি পামেলা। জি স্যার, জি। আপনার কাছ থেকে এরকম ব্যবহার আমি আশা করিনি। ওকে, অনেক রাত্রি হয়েছে, আমাকে বেরোতে হবে। চলো সুজন। চলি রে বাবাই, কাল সন্ধ্যের পর আবার দেখা হবে। গুড নাইট। চলি স্যার। ও হ্যাঁ, আরেকটা কথা, আপনার আজকের এই ব্যবহারের জন্য আমি কোনোদিন আপনার হোটেলে ডান্স করতে আসছি না। গুড বাই। পামেলা, তোমার সাথে একটা কথা ছিল। জানি স্যার, আপনি আমাকে কি বলবেন সেটা আমি খুব ভালো করে জানি। আপনি আমার ফ্রেন্ডশিপ, আই মিন বন্ধুত্ব আশা করেন। আরে লাফড়া, ঠিক বলেছো। কিন্তু সেই জন্য তো তোমার বয়ফ্রেন্ড সুজনকে হোটেলে চাকরি থেকে সরিয়ে দিতে হবে, তাই তো? ইউ আর রাইট, একদম ঠিক বলেছেন। কিন্তু কেন 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 সুজনের সঙ্গে সম্পর্ক থাকা সত্ত্বেও তুমি আমার সঙ্গে ফ্রেন্ডশিপ করতে চাইছো, কেন জানতে পারি? কারণ বেশিরভাগ মেয়েরা যা চায় আপনার মতো তাই আছে স্যার। আরে লাফড়া, গাড়ি বাড়ি ব্যাংকে টাকা পাহাড় আমরা সব আছে, কিন্তু সুজনের ওই গান ছাড়া তো কিছুই নেই। আর ও যে কোয়ালিটির গান গায়, সেই গান গেয়ে ট্রেনে বসে ভিক্ষা করা যায়। কিন্তু কিন্তু রূপোর থালায় ভাতও খাওয়া চাই না, সোনার পালঙ্কে শুয়ে ঘুমানো যায় না। পামেলা, আমি ভালো থাকতে চাই স্যার। ভালোবাসা শুকনো বাদাম খেয়ে গড়ের মাটির হাওয়ায় গা ভাসাতে চাই না স্যার, গা ভাসাতে চাই না। পামেলা, আন্ডারস্ট্যান্ড? ইউ বেটার আন্ডারস্ট্যান্ড। চিড়িয়া ফাঁস গই। বোকা। কেন না সুজনটা বড় বোকা, ও জানে না গৃহস্থ কখনো বিনা শর্তে খাঁচায় ময়না বসে না। এবার বলে লাফড়াটাকে তারা খাওয়ায় না, আমার খাঁচায় বসা ময়নার বলে শুনবো আমি, ওর নাচ দেখবো আমি, যতদিন না ওর শরীরের ভেতরে লুকিয়ে রাখা যন্ত্রপাতিগুলো দেখতে পাচ্ছি। আমার শরীরের গরম রক্ত ঠান্ডা হবে না। আমি এসে গেছি বাবা। দামিনী দিদিমণি তুরবে তাস, ওই রক্তিম বাবুকে নিয়ে আমি এসে গেছি। আসার পথে লোকটার সাথে আমার অনেক কথা হলো জানো, আর কথা বলে বুঝে গেছি লেগে থাকলে লোকটার হবে। আরে হবে মানে হতে হবে। নীলিমেশ মুখার্জির বাড়ির সবার কাছে প্রমাণ করতে হবে রক্তিম বাবু নীলিমেশ মুখার্জির ছেলে নীলাঞ্জন ওরফে নেলো। বুঝিয়ে দিতে হবে আনন্দপুরের মানুষদেরকে আমার দেদের স্বামী নীলুদা মারা যায়নি, সে বেঁচে আছে এবং ফিরে এসেছে। আরে তুমি কোনো চিন্তা করো না, ও ঠিক পারবে। ওই শালা পিরিঞ্চি, শোন শোন, আমরা যে রক্তিম বাবুকে দিদি স্বামী সাজিয়ে মুখার্জি বাড়িতে বাড়াচ্ছি, এ কথা যেন কাক পক্ষীতে টের না পায়। যদি পায় তোর গলার নলিটা কুচ করে নামিয়ে দেবো। এতদিনে তুমি আমাকে এই চিল্লা বাবাইদা, তুমি লেগে থাকো, তোমার হবে। মারবো শালা এক ঝাপড়। যাই হোক বাবাইদা, যাই হোক, এবার তাহলে রক্তিম বাবু মালটাকে ভেতরে রাখি। আরে তার কাটা পাবলিক নজরে না রাখলে কোথায় ভ্যানিশ হয়ে যাবে, তখন আবার গেল হয়ে যাবে। হ্যাঁ ঠিক বলেছিস, ডাক শালাকে ভেতরে ডাক। এই যে মাল বাবু, না 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 রক্তিম বাবু, এই যে রক্তিম বাবু, আরে ভেতরে আসুন মশাই, ভেতরে আসুন। হাওয়া বয় শনশন, তারারা কাঁপে, হৃদয়ে কি জং ধরে পুরনো খাপে। কার চুল এলোমেলো, কি বা তাতে এলো গেল, কার চোখে কত জল, কে বা তা মাপে। তবু হাওয়া বয় শনশন, তারারা কাঁপে। আরে ঝাকাস নীলুদা, না মানে আমার জাম্বু ঠিক এরকম ভাবে কবিতা বলতো। আরে আমি তোমাকে বলেছিলাম না বস, মানে আমি তোমাকে বলেছিলাম না বস, লোকটার ক্ষমতা আছে, লেগে থাকলে লোকটার হবে। আরে হবে কি বলছিস রে বেটা বিরিঞ্চি, বল হতে হবে। এনিওয়ে বাবে বাবু, আপনার দিদির নামটা যেন কি? দামিনী, আমার দিদির নাম দামিনী। তা তিনি এখন আসছেন না কেন? আজ উনি আমার ইন্টারভিউ নেবেন, আর ভাবছি ওনার ইন্টারভিউটা নেওয়া হয়ে গেলে আজ আমিও ওনার একটা ইন্টারভিউ নেব। এইসব কি বলছেন মশাই, আপনি দামিনীদির ইন্টারভিউ নেবেন মানে? দেখো ভাই, আমি জীবনে কখনো কোথাও অভিনয় টভিনয় করিনি, ঠিক আছে? নেহাত তোমরা আমাকে অনুরোধ করলে আর গুরুদেব আদেশ দিলেন, সেই কারণে কাজটা হাতে নিয়েছি। সব দিক থেকে ভালো করে তৈরি না হয়ে ময়দানে নামা কিন্তু আমার কম্ব না। আজ দামিনী দেবী যেমনভাবে আমাকে যাচাই করে নেবেন, আমিও তেমনিভাবে দামিনী দেবীকে একটু ভালো করে বুঝে নিতে চাই। না, আমাকে আপনার বোঝানোর কোনো প্রয়োজন পড়বে না, আপনি শুধু
আমি আপনাকে যেমন যেমনভাবে কাজ করতে বলবো, যেমনভাবে চলাফেরা করতে বলবো, আপনি ঠিক ততটুকুই করবেন। একটুও বাড়াবাড়ি করার কোনো চেষ্টা করবেন না, মনে থাকবে? কিন্তু ব্যাপারটা একটু একপেশে হয়ে যাচ্ছে না ম্যাডাম? দেখুন, আমাকে যেমন আপনার স্বামীর ভূমিকায় অভিনয় করতে হবে, তেমনি আপনার ভেতরের নারী নক্ষত্রও তো আমার জেনে নেওয়া দরকার। আমার ভেতরে নারী নক্ষত্র? Right. না, আমার ভেতরে নারী নক্ষত্র আপনার জানবার কোনো প্রয়োজন পড়বে না। আপনি শুধু আমার স্বামী নীলাঞ্জন মানে নীলুর হাঁটা চলা, ওঠা বসা, কথাবার্তা বলার স্টাইল, আর হ্যাঁ সইটা নকল করাটা ভালো করে প্র্যাকটিস করে নেবেন, তাহলেই হবে। বুঝতে পেরেছেন মিস্টার রক্তিম? আপনার পদবিটা কি? মানে রক্তিম কি আপনার পুরো নাম? আগে আমার পুরো নাম হচ্ছে রক্তিম ড্যাশ। রক্তিম ড্যাশ মানে? ড্যাশ মানে শূন্য। দেখুন, ভগবান আমার নামের পাশে কোনো পদবি দিয়ে পৃথিবীতে পাঠাননি। আমি পিতৃ মাতৃ পরিচয়হীন এক অনাথ। অনাথ? হ্যাঁ, অনাথ। এ দুনিয়ার কোন পুরুষ নামের অমানুষ আমাকে জন্ম দিয়েছিল আমি জানি না। কোন নারী নামের কলঙ্কিনীর গর্ভে আমি জন্ম নিয়েছিলাম সেটাও আমার জানা নেই। তবে যে ভদ্রলোকে দয়া এবং দাক্ষিণ্য নিয়ে বড় হয়েছি, তার কাছে শুনেছি খুব ছোট অবস্থায় আমি নাকি রাস্তার পাশের কোনো একটা আবর্জনা বোঝাই ডাস্টবিনে শুয়ে খুব কাঁদছিলাম। তখন কিছু কুকুর নাকি আমাকে আড়াল করে রাখে। কি বলছেন কি আপনি? লাঞ্ছনা, শুধু লাঞ্ছনা, স্বজনের কটু গঞ্জনা, দিন রাত শুনে শুনে যখন সারাটা গায়ে আগুন জ্বলে, কে যেন হঠাৎ বলে আয় কোলে আয়, আমি তো আছি ভুললি তাকে, মা গো সে কি তুমি, সে কি তুমি, মা গো সে কি তুমি। আরে বাবা রে বাবাই, কোথেকে জোগাড় করলি লোকটাকে? তো হুবহু তো জামাইবাবুর মতো গান গাইছে, দেখতেও তো একেবারে নীলাঞ্জনের মতোই। এই যে রক্তিমবাবু, ও রক্তিমবাবু, আমি আপনার সঙ্গে ব্যক্তিগতভাবে কিছু কথাবার্তা একটু বলে নিতে চাই। আমারও আপনার সঙ্গে কিছু ব্যক্তিগতভাবে কথাবার্তা আছে। মানে ব্যাপারটা আমাদের যৌথ উদ্যোগ কিনা, দুজনে মিলে একসঙ্গে না ব্যাপারটা হাত দিলে ঠিক আমরা ব্যাপারটাকে ঠিক ম্যানেজ করতে পারবো। হ্যাঁ, শিওর শিওর শিওর। বিরিঞ্চি তুই একটা কাজ করতে এখন কিন্তু একটু যা, আমি ওনার সঙ্গে কাজটা একটু সেরে নিই। হ্যাঁ, শিওর শিওর শিওর, আমি দেখি শিওর শিওর। আসি স্যার, আপনি কোনো চিন্তা করবেন না। না না, আমি বেশি দূরে যাচ্ছি না, আমি সবসময় ছায়া হয়ে আপনার সঙ্গেই থাকবো। ওকে, চলি স্যার, চলে। হ্যাঁ, আর একটা কথা জানি আমার লেগে থাকলে হবে, তাই তো? হ্যাঁ। শোন দিদি, বিরিঞ্চি এখন থেকে তোদের বাড়িতেই থাকবে। রক্তিম বাবুকে সাহায্য করার জন্য আমি বিরিঞ্চিকে তোদের বাড়িতে রাখতে চাই। ওকে, তুই যখন বলছিস তখন তাই হবে। তুই তাহলে রক্তিম বাবুর সঙ্গে কথা বল, আমি হোটেলের ক্যাশ কালেকশনের হিসেবগুলো মিটিয়ে নিতে যাচ্ছি, না হলে চাকরগুলো ছেড়ে পাক করে দেবে। ও হ্যাঁ, আরেকটা কথা। কি কথা? দিদি, আমি একটা জিনিস খুব ভালো করে জানি। কি রে? এই সালা দুনিয়াতে কিছু পেতে গেলে কিছু দিতে হয়। তো শ্বশুরবাড়ি সবার সামনে বাবাই বিশ্বাস সেদিন তোর হাতের মার খেয়ে তার যা দেবার ছিল দিয়েছে। এবার কিন্তু আমার পাওয়ার পালা। আমার পাওয়ার অনেক কিন্তু ঠিক সময় ভিডিও দিস, কোনো ঘবলা কিন্তু করিস না, নাহলে লবড়া যাবে, লবড়া। চলে না দিদি। যা বাবা, এটা আবার কোন চ্যানেলের ক্যামেরাম্যান? বোকা, তুমি ভীষণ বোকা বাবাই বিশ্বাস। তুমি জানো না অর্থই অনর্থের মূল। অর্থের কাছে, ঐশ্বর্যের কাছে বাবা মা ভাই বোন বলে কিছু থাকতে নেই বাবাই, আমারও থাকবে না। 10 বছর ধরে অসম্মান সহ্য করে দাঁতে দাঁত কামড়ে এ বাড়িতে পড়ে আছে কি আর এমনি এমনি না, এই মুখার্জি পরিবারের সম্পত্তিটা গ্রাস করবো বলে। অর্থের লোভে 10 বছর আগে আমার বাবা দেবাংশু বিশ্বাস আমাকে এই মুখার্জি বাড়িতে বউ করে পাঠিয়েছিল। সেই দেবাংশু বিশ্বাস মহাশয় হাঁ করে অপেক্ষা করছেন কখন আমি এই মুখার্জি বাড়ির সম্পত্তির মালকিন হব, তারপর সেই সম্পত্তির ভাগ ভোগ করবেন আমার বাবা দেবাংশু বিশ্বাস। কিন্তু বাবা তুমি জানো না, বাবাই তুইও জানিস না, দামিনী বড় গভীর জলের মাছ রে, বড় গভীর জলের মাছ। আমার সম্পত্তির একটা কানা করি আমি কাউকে দেব না, কাউকে না।
কি হলো? আপনি এরকম অদ্ভুতভাবে হাসলেন কেন? শুধু আপনি হাসলেন তাই হাসলাম। তার মানে? দেখুন, এখন থেকে আমাকে আপনার স্বামীর ভূমিকায় অভিনয় করতে হবে, মানে নীলুর ভূমিকায়। আমি নীলু, আপনি দামিনী। নীলু, দামিনী, দামিনী, নীলু। আচ্ছা, আপনারা দুজন নিশ্চয়ই দুজনকে খুব ভালোবাসতেন। হয়তো বাসতাম। আপনাদের দুজনের মধ্যে নিশ্চয়ই খুব ভালো মিল ছিল। হয়তো ছিল, ধরে নিন ছিল। তো আপনি আনন্দে থাকলে আপনার স্বামীও নিশ্চয়ই খুব আনন্দে থাকতেন, আবার আপনার মন খারাপ থাকলে আপনার স্বামীও নিশ্চয়ই খুব দুঃখেই থাকতেন। হ্যাঁ, কিন্তু তাতে কি হলো? সেই জন্যই তো আপনি হাসলেন বলে আমি হেসে ফেললাম। তার মানে? করে নেবো, কোনো চিন্তা করবেন না, কোনো চিন্তা করবেন না। একবার যখন তারা মায়ের কৃপায় এই বাড়িতে এসে হাজির হয়েছি, তখন কার্যসিদ্ধি না করে আমি কোথাও যাচ্ছি না। কার্যসিদ্ধি মানে কি বলতে চাইছেন যদি একটু পরিষ্কার করে বলেন? বিশ্বাস, বিশ্বাস রাখতে হবে ম্যাডাম। মনে রাখবেন, অনেক বড় কাজ হাতে নিয়েছি, খুব সাবধানে পা ফেলে চলতে হবে। একবার যদি আপনার শ্বশুরমশাইয়ের কাছে এটা প্রমাণিত হয়ে যায় যে আমি তার ছেলে নীলু না, নীলুর ভূমিকায় অভিনয় করতে এসেছি, তখন তো আম যাবে, ছালাও যাবে, কি বুড়ো আঙুল চুষতে হবে। কি সমস্ত আজে বাজে ভাষায় কথা বলছেন আপনি? একটু আগে তো বেশ সুন্দর সুন্দর কথা বলছিলেন, তাহলে এখন এই সমস্ত কি ভাষা ইউজ করছেন? সেটাই তো আমার একমাত্র প্রবলেম ম্যাডাম। যে কাজটা করার জন্য আপনি এই বাড়িতে এসেছেন, মানে আমার স্বামী নীলাঞ্জনের ভূমিকায় কিছুদিনের জন্য অভিনয় করতে এসেছেন, তো আমার স্বামী নীলাঞ্জন তো এরকম ছিলেন না। ও, এরকম ছিলেন না? ঠিক আছে, করে নেবো, ওনার মতো করে নিজেকে ঠিক তৈরি করে নেবো, কোনো চিন্তা করবেন না। একবার যখন তারামায়ের কৃপায় এ বাড়িতে পা দিয়েছি, তখন কিছু একটা না ঘটিয়ে কিন্তু আমি কোথাও যাচ্ছি না। চমকে উঠলেন? না 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 না, চমকাবো কেন? আসলে আপনার কথাবার্তাগুলো ভীষণ রহস্যজনক। আরে আছে আছে, আর সব রহস্য উন্মোচন না হওয়া পর্যন্ত আমি আপনাকে ছেড়ে, বাড়ি ছেড়ে কোথাও যাচ্ছি না। ওহ, এবার কিন্তু বড্ড বিরক্ত লাগছে আমার। না না, বিরক্ত হলে চলবে না, তাহলে সবকিছু তো ঘেটে গোবিন্দ হয়ে যাবে। স্টপ 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 ইট প্লিজ। ওকে ওকে ওকে, এই রসিকতা একদম বন্ধ, এবার কাজের কথা আসা যাক। আচ্ছা, আপনাকে একটা কথা জিজ্ঞেস করতে পারি? কি বলবেন তাড়াতাড়ি বলুন। আপনার স্বামী নীলুবাবু কিভাবে মারা গেলেন? কিভাবে আবার? আমার সঙ্গে দার্জিলিং বেড়াতে গিয়ে মারা যান। আমার সঙ্গে সেলফি তুলতে গিয়ে পাহাড়ের পাশ থেকে পা পিছলে পাথরের খাদে পড়ে মারা যান। আহারে বেচারা, বেচারাই বটে। আচ্ছা, আপনার ভাইয়ের কাছে শুনছিলাম আপনার স্বামী নাকি খুব ভালো গান গাইতে পারতেন। দামিনী দেবী, দামিনী দেবী, আপনার স্বামী ভালো গান? হ্যাঁ হ্যাঁ, ঠিকই শুনেছেন, আমার স্বামী নীলাঞ্জন অসম্ভব ভালো গান গাইতে পারতে। বাই দি ওয়ে, আপনিও কিন্তু গানটা খুব ভালো করেন। থ্যাঙ্কস আ লট। জীবনে প্রথম কেউ বললো আমি ভালো গান গাই। আচ্ছা, আপনাদের মধ্যে কখনো কোনো মনোমালিন্য, ঝগড়া, অশান্তি এসব হতো? এসব কথাগুলো কি আপনি আমার স্বামী নীলাঞ্জনের ব্যাপারে জানতে চাওয়ার জন্যে জানতে চাইছেন? এক্স্যাক্টলি। দেখুন, পুঙ্খানুপুঙ্খভাবে না জেনে কাজটা হাতে নেওয়াটা উচিত হবে না, মানে ঠিক জমাতে পারবো না। বলুন না, কোনো ঝগড়া, অশান্তি, মনোমালিন্য হতো? হতো মানে আর পাঁচজন সাধারণ স্বামী স্ত্রীর মধ্যে যেমন ইউজুয়াল কথা কাটাকাটি হয় তেমন হতো। আসলে আমাদের দুজনের মধ্যে প্রচুর মতের ফারাক ছিল, তো তাই অলওয়েজ একটা ইরিটেশনস চলতেই থাকতো। আচ্ছা, আর তাছাড়া এসব করার বিশেষ সময় পাইনি, তার অনেক আগেই তো চলে গেল মানুষটা। এবার যে প্রশ্নটা আপনাকে করবো, এটা খুব ভেবে চিন্তে উত্তর দেবেন, ঠিক আছে? দেখুন, 10 বছর হলো মানুষটা নেই, সেজন্যে আপনার মনে তার কোনো শূন্য জায়গা, মানে আমি সে যে ডোন্ট ট্রাই টু বি ওভার স্মার্ট। ওভার স্মার্ট? শূন্য জায়গাটা শূন্যই রয়ে গেছে রক্তিমবাবু, আর ওর এই শূন্য জায়গাটা আমি কোনো কিছু দিয়ে, কাউকে দিয়ে পূরণ করতে চাই না। না না না, কেন আপনি পূরণ করবেন? কারণ এই সামান্য সময়ের মধ্যে বুঝে গেছি আপনি এখনো আপনার স্বামীকে খুব ভালোবাসেন। জানি না, বলতে পারবো না। বললাম না একটু আগে আপনাকে, আপনি শুনতে পাননি? আমাদের দুজনের মধ্যে প্রচুর মতের ফারাক ছিল, বলতে পারেন সাউথ পোল আর নর্থ পোল। তাই অলওয়েজ একটা অশান্তি লেগে থাকতো। আর ইনফ্যাক্ট এই সমস্ত করার বিশেষ সময় পাইনি। এত তাড়াতাড়ি চলে গেল মানুষটা আমার জীবন থেকে, এত তাড়াতাড়ি হারিয়ে গেল। জানেন রক্তিমবাবু, মাঝে মাঝে আমার মনে হয়। আমি জানি আপনার মনের অবস্থা কি এখন খুব ভালো করে বুঝতে পারছি। আপনার মন কি বলতে চাইছে সেটাও আমি খুব ভালো করে জানি। আই সি। কি বলতে চাইছে? নেই কিছু হারিয়ে যাওয়া, শেষ থেকে শুরু যে এবার, যা রেখেছি পিছনে ব্যথার বাঁধনে, স্মৃতি কিছু চাই না, নেই কিছু
এতদিন গেছে দিন মিছে চাওয়া পাওয়া নিয়ে, মিছে কত স্বপ্ন সাজিয়ে। ছিল না প্রেমের কোনো দাম, অকারণ স্বাভিমান। ছিল না প্রেমের কোনো দাম, অকারণ স্বাভিমান। সুর খুঁজে মরেছি বেসুর বিনাতে, কোনোদিন জানয় পাওয়া। যা রেখেছি পিছনেতে দেখার বাঁধনেতে, স্মৃতি কিছু চাই না যেটা নেই কিছু। শুনুন রক্তিমবাবু, কি হলো? কোথায় যাচ্ছেন? কি কি হয়েছে? আপনি আমাকে এখানে কেন ডেকেছেন? আমার একটা কাজ করে দেওয়ার জন্য। হ্যাঁ, আমি কাজ করতে এসেছি, কাজের লোক। টাকাটা আমার কাছে বড় নয়। What is your problem? আপনি তো সব প্রবলেম করে দিচ্ছেন। What is your problem? Tell me. Why you are shouting? কি তখন থেকে আপনি আমাকে রক্তিমবাবু রক্তিমবাবু বলে ডাকছেন, এখন থেকে আপনি আমাকে নীলু বলে ডাকবেন না? হ্যাঁ, ও হ্যাঁ, তাই তো। নীলু নীলু নীলু। আর শুনুন, আপনার শ্বশুরমশাই যখন আশেপাশে থাকবেন, হ্যাঁ, আপনি তখন আমার কাছে কাছে ঘেসে থাকবেন। হ্যাঁ হ্যাঁ, কাছে কাছে। আর একটুখানি গদগদ হয়ে আমাকে আপনি বলবেন যে ওনাকে শুনিয়ে শুনিয়ে, ওগো শুনছো গো, ভালো আছো গো, খাবার খেয়েছো গো। বাবা পাশে যখন থাকবে তখন পাশে। একটু বিশ্বাসযোগ্যতা আনা যায়। ও গো, আহা গো, শুনছো গো, শুনছি গো, ভালো আছো গো, খুব ভালো আছি গো, খেয়েছো গো, পেট ভরে খেয়েছি আর জায়গা নেই গো। নীলু না না না, এইভাবে থমকে থমকে বললে হবে না, একটু রোমান্টিক ভাবে বলতে হবে। আই মাস্ট ট্রাই। বলো। নীলু দামিনী। ভালো লাগছে না, কিচ্ছু ভালো লাগছে না আমার। বিরিঞ্চিটা এই বাড়ি ছেড়ে চলে যাওয়ার পর থেকে মনটা আমার ভালো নেই। কেমন করে মন ভালো থাকবে? বিরিঞ্চি যেমন আমায় ভালোবাসে, তেমনি আমিও খুব ভালোবাসি আমার পিড়ি সোনাকে। তাই ও এই বাড়ি ছেড়ে চলে যাওয়ার পর থেকে মনটা আমার ভালো নেই, একেবারে ভালো নেই। আমারও মনটা ভালো নেই রে কুন্তলা। মাত্র 3 মাস হলেই বিশ্বাস বাড়িতে বউ হয়ে এসেছি, এরই মধ্যে তোর বাবাই দাদা বাবু যে এভাবে বদলে যাবে আমি কল্পনা করতে পারিনি। ওমা, কি অলক্ষণে কথা কইছো গো বৌদিমণি। বাবাই দাদা বাবু বদলে গেছে মানে? মানে তোর বাবাই দাদা বাবু কতদিন হলেই প্রতাপপুরের বাড়িতে আসে না জানিস? কেন আসবে প্রিয়াঙ্কা, কেন আসবে? রক্তিম বাবুকে বাবাই আনন্দপুরের বাড়িতে নীলুদার সাথে অভিনয় করতে পাঠালো, স্বাভাবিকভাবে দামিনীদেরও চাপ বেড়ে গেল। কেন চাপ বাড়বে না? 10 বছর পরে স্বামী ফিরে এসেছে বলে কথা, স্বামীর সংসারে সময় দিতে হবে না তাকে? সেই জন্যই তো ক্যামিলিয়া হোটেলের সব দায়িত্ব এখন বাবা একাই সামাল দিচ্ছে, আর হোটেল সামাল দিতে গিয়ে বাবাই নিজেই বেসামাল হয়ে পড়েছে। বেসামাল হয়ে পড়েছে মানে? বাবার শরীর ভালো আছে তো সুজনদা? দুশ্চিন্তা করো না প্রিয়াঙ্কা, বাবার শরীর মন দুটোই বহাল তবিয়তে আছে। না হলে বাড়িতে বিয়ে করা নতুন বউকে ছেড়ে দিনের পর দিন হোটেলে পড়ে আছে কেন? কেন তোমার কথা একবারের জন্য ভেবে দেখতে চায় না তোমার হাজবেন্ড বাবাই? কি বলতে চাইছো বলো তো? তোমার সব অস্তিত্ব মন থেকে মুছে ফেলে বাবাই এখন অন্য একজনকে জীবনে জায়গা করে দিয়েছে প্রিয়াঙ্কা। না না, এ হতে পারে না, তুমি মিথ্যা কথা বলছো সুজনদা। না না, মিথ্যা আমি বলছি না। তোমায় ভুলে গিয়ে বাবাই এখন কাকে নিয়ে নতুন জীবনের স্রোতে ভাসছে জানো? সে আমার ভালোবাসা পামেলা। না না না, এ হতে পারে না, এ কিছুতেই হতে পারে না। আমি বিশ্বাস করি না বৌদিমণি। কিন্তু তাই তো হলো প্রিয়াঙ্কা। বন্ধু হয়ে বাবাই বন্ধুত্বের যে দাম দিল তা আমি কোনোদিনও ভুলবো না। শুধু তাই না, পামেলাকে সম্পূর্ণ নিজের করে পাবে বলে আমাকে হোটেলের চাকরি থেকে পর্যন্ত ছাঁটাই করে দিয়েছে। বাড়িতে মায়ের ক্যান্সার, ওষুধের কত দাম, কি করে চালাবো বলতে পারো? কদিন আগে হোটেলে পামেলার সঙ্গে ওর আচরণটা যে সত্যি হয়ে যাবে এ আমি স্বপ্নেও ভাবিনি। এ তুমি আমাকে কি কথা শোনালে সুজনদা? কুন্তলা, এখন আমি কি করব রে? এত বড় জীবন আমি কেমন করে কাটাবো? কাকে নিয়ে কাটাবো বল কুন্তলা, বল। কেঁদো না বৌদিমণি, তুমি কেঁদো না, দেখবে একদিন সব ঠিক হয়ে যাবে। মাথার উপর ভগবান আছে গো। বাবাই দাদা বাবু একদিন তার ভুল বুঝতে পারবেই। কাজ কখনো হিরে হতে পারে না বৌদিমণি। আজ তোমাকে ভুলে বাবাই দাদা বাবু যাকে হিরে মনে করেছে, দেখবে একদিন মোহ ভঙ্গ হয়ে বাবাই দাদা বাবু সেই নকল
আসল হীরের কাছে ফিরে আসবি। আর সেই আসল হীরে হচ্ছ তুমি বৌদিমণি, তুমি। আমিও চলি প্রিয়াঙ্কা, জানি না আর কোনোদিন তোমাদের সঙ্গে দেখা হবে কিনা। বাবাইকে বলো বন্ধু হয়ে ও আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করলো তো, তবুও আমি ওকে ক্ষমা করে দিলাম। আর এই কথাটা বলার জন্য এই বাড়িতে এসেছিলাম। জানি না তোমায় কি বলে সান্ত্বনা দেব। ভালো থাকার চেষ্টা করো প্রিয়াঙ্কা, চলি। সুজনদা, এই আছি বেশ শুরুতে হোক শেষ, এই আছি বেশ শুরুতে হোক শেষ। ব্যথাতে আছে সুখ, যদিও তো ভাঙে বুক, এই আছি বেশ শুরুতে হোক শেষ, এই আছি বেশ শুরুতেই হোক শেষ। কিন্তু আমি তো বাবাইকে ক্ষমা করব না। বাবাই আমার জীবন নিয়ে ছিনিমিনি খেলবে, সেটা আমি কিছুতেই মেনে নেব না। কামিনী হয়ে আমি বাবাই আর পামেলার কপালে ছবল বসিয়ে দেবো, বিষাক্ত ছবল। পারবি না, পারবি না প্রিয়াঙ্কা, পারবি না। বাবাই বিশ্বাসকে তুই চিনতে পারিসনি। ও ও পারে না এমন কোনো কাজ নেই। ও তোর সর্বনাশ করে দেবে মা। চাইলে চাইলে তোকে পৃথিবী থেকে সরিয়ে দেবে। এই ঘর থেকে বেরিয়ে যাওয়ার সময় বাবাইয়ের বন্ধু সুজন যে আমাকে সেরকম ইঙ্গিত দিয়ে গেল রে মা, ইঙ্গিত দিয়ে গেল। রক্তিমদার কথাই যে সত্যি হয়ে গেল বাবা। আশীর্বাদের দিন উনি আমাকে বলেছিলেন, ওরে বোন তুই বাবাইকে ভালোবাসতে পারিস ঠিকই, কিন্তু বাবাই যে তোকে ভালোবাসে না। না বাসেনি। রক্তিম সেদিন তোকে ঠিক কথাই বলেছিল। বাবাই বাবাই তোকে কোনোদিন ভালোবাসেনি রে মা। ভালোই যদি না বাসবে তাহলে আমাকে বিয়ে করতে গেল কেন? তোর এই কেনর উত্তর আমার জানা নেই প্রিয়াঙ্কা। তবে তবে আজ তোকে আমি একটা কথা বলছি, শোন। ওই বাবাই বিশ্বাসকে আমার কোনোদিন পছন্দ ছিল না। বাবাইয়ের সঙ্গে তোর বিয়ে হোক আমি কোনোদিন চাইনি, কোনোদিন না। এ কথা আমাকে আগে বলনি কেন? কেন কেন আমাকে সাবধান করলে না বাবা? সাবধান করলেও শুনতেই না বলে বলিনি। হ্যাঁ রে মা, তোরা এই প্রজন্মের ছেলে মেয়েরা নিজেদের খেয়াল খুশি মতো জীবনে চলতে ভালোবাসিস যে। বাবা মা অভিভাবকের দেখানো পথকে তোরা ব্রাত্য বলে মনে করিস, তাই কিছু বলিনি। তোর ইচ্ছেতে বাধাও দিইনি। তবে তবে আমি তোর বাবা, তোর জীবনে নেমে আসা বিপর্যয়ে আমি সবসময় তোর পাশে থাকবো। এত সহজে তোর সংসারকে আমি ভেঙে যেতে দেবো না রে মা। আর এই কঠিন কাজে একজনের সাহায্য আমার খুব দরকার। কে বাবা? কার কথা বলছো? আমার সবচেয়ে প্রিয় শিষ্য রক্তিম। রক্তিম দা? হ্যাঁ, রক্তিমকে আমি সব ঘটনা জানাবো। তারপর ও যেমন যেমন বলবে আমরা তেমন ভাবেই কাজ করে যাব। রক্তিমের সিদ্ধান্তই হবে আমাদের সিদ্ধান্ত। না না কালীপদ বাবু না, রক্তিম অনেক বড় কাজ নিয়ে আনন্দপুরে নীলিমেশ মুখার্জির বাড়িতে পা রেখেছে। গত 10 বছর আর মেয়ে দামিনী যে কাজ করতে পারেনি সে অসাধ্য সাধন করার কাজ নিয়ে রক্তিম ওই বাড়িতে গেছে। আরে মশাই, ওকে এখন কোনো ঝামেলায় জড়াবেন না। কিন্তু আপনার ছেলে বাবাই পামেলা নামের একটি মেয়ের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়ে আমার মেয়েটার জীবনে অন্ধকারে নিতে চলেছে দেবাংশু বাবু। তাই নাকি? দেখুন, বাবাই হোটেলের ব্যবসা করে দুর্গাপুর শহরের বুকে নাম করা হোটেল। মহাধার মেয়ে মানুষ নিয়ে তাকে দিন রাত সময় কাটাতে হয়। তাছাড়া বুঝতেই পারছেন, অল্প বয়সী ছেলে বাবাই এই ব্যবসার স্বার্থে যদি কোনো মেয়ে মানুষের সঙ্গে সময় একটু বেশি কাটিয়েই থাকে, তাহলে প্রিয়াঙ্কা মায়ের জীবনে অন্ধকার নেমে আসবে গেল। 10 দিন হয়ে গেল বাবাই বাড়ি আসছে না বাবা। তাই নাকি? 10 দিন বাড়ি আসছে না? নাই আসতে পারে, কাজের চাপে হয়তো আসতে পারছে না বৌমা। কিন্তু স্ত্রীর প্রতি তার কর্তব্য সে ভুলে যাবে কেন? এ কথা কেন বলছেন কালীপদ বাবু? আপনার মেয়ের কি এখানে কোনো অসুবিধা হচ্ছে? দিন রাত ভালো মন্দ খাচ্ছে, এয়ার কন্ডিশন ঘরে ঘুমোচ্ছে, ফাইবার মাস কাটার জন্য কুন্তলা আছে। বৌমা শুধু পায়ের ওপর পা তুলে আরাম করবে, আচ্ছা কর বাকাদর বলবে এই এটা কর সেটা কর। আপনার মেয়ের তো আমরা কোনো অসুবিধা রাখিনি কালীপদ বাবু। তবু এটাই নিয়ম। পারবে না, পারবে না কালীপদ বাবু। আমার ছেলে বাবাই আপনাদের ওই বস্তা বসা নিয়ম মানতে পারবে না। ওকে ওর কাজ নিয়ে থাকতে দিতে হবে। বাবাই নিজের ইচ্ছা মতো জীবন কাটাবে।
আপনার মেয়েকে বিয়ে করেছে বলে ওই প্রিয়াঙ্কা হাতের পুতুল হয়েও নাচবে না। আমার ছেলেকে আমি সেভাবে তৈরি করিনি। 3 মাস হলো বাবার সঙ্গে আমার মেয়ের বিয়ে হয়েছে, এই কমাসের মধ্যে আপনাদের ব্যবহার এত বদলে গেল কেন দেবাংশুবাবু? আমার প্রিয়াঙ্কা তো কোনো অন্যায় করেনি। আমার মেয়েটাকে অকারণে কেন কাঁদাবে বাবাই? কেন ওদের বিবাহিত জীবনে অন্য নারীর প্রবেশ ঘটবে? বলুন বাবা, উত্তর দিন, উত্তর দিন। কেন আমার স্বামীকে আমি অন্য মেয়ের সঙ্গে শেয়ার করব? বাবাই কেন অন্য মেয়ের সঙ্গে মেলামেশা করবে? সেটা বাবাই বলতে পারবে। হয়তো তুমি তার কোনো চাহিদা পূরণ করতে পারোনি। বাবা! দেবাংশুবাবু, মানে ওর কি ভালো লাগে, ও কি পছন্দ করে, তার কোনো ধার ধারণি তুমি? চুপ করুন দেবাংশুবাবু। কালীপদ বাবু, স্বামী স্ত্রীর দুজনের সম্পর্কের মাঝখানে একটা ফাঁক তৈরি না হলে তৃতীয় কেউ সেই সম্পর্কের মাঝখানে জায়গা করে নিতে পারে না মশাই। তার মানে আপনি বলতে চাইছেন আপনার ছেলে বাবায়ের সব ব্যভিচার মেনে নিয়ে আমার মেয়েকে আপনার বাড়ির বউ হয়ে জীবন কাটাতে হবে? না, আরে বাবা, না 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 না, তার কোনো মানে নেই। বৌমা যদি এখানে থাকতে না চায় থাকবে না। আপনি আপনার মেয়েকে নিয়ে শিলিগুড়ি ফিরে যেতে পারেন। না 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 না, এত সহজে আমি তো কিছুতেই শিলিগুড়ি ফিরে যাব না। আমি বাবার সাথে কথা বলবো, জানতে চাইবো কেন সে আমাকে ঠকালো। কি অপরাধ করেছিলাম আমি যে সে এভাবে আমার জীবন নিয়ে ছিনিমিনি খেলতে চাইছে? যদি সদুত্তর পাই তো ভালো, আর না হলে তুমি কি করবে বৌমা? আপনার ছেলেকে আমি জেলের ভাত খাইয়ে ছাড়বো। বৌমা, আমি দেবাংশু বিশ্বাস, আমার ক্ষমতার হাতটা কতটা লম্বা তা নিশ্চয়ই তোমার জানা আছে। জানার দরকার নেই, উল্টে আপনি একটা কথা জেনে রাখুন মিস্টার দেবাংশু বিশ্বাস, আপনার ছেলের আমার ওপর অবহেলা আর বঞ্চনার মদতদাতা হিসেবে আমি আপনার কোমরেও দড়ি পরিয়ে ছাড়বো। প্রিয়াঙ্কা! তবেই আমার নাম প্রিয়াঙ্কা। সহ্য করবো না কালীপদ বাবু, আপনার মেয়ের এই অধ্যত্ত আমি কিছুতেই সহ্য করবো না। কেউটে সাপের লেজে পা দিয়ে গেল আপনার মেয়ে প্রিয়াঙ্কা, ছোবলোকে খেতেই হবে। মাথা ঠান্ডা করুন দেবাংশুবাবু। কিসের মাথা ঠান্ডা করার কথা বলছেন মশাই? এত বড় অপমানের পর আপনি আমাকে মাথা ঠান্ডা কথা বলছেন? আমার জায়গায় যদি আপনি থাকতেন মাথা ঠান্ডা রাখতে পারতেন। আপনি শান্ত হন। দেখুন প্রিয়াঙ্কা না বুঝে কথাটা বলে ফেলেছে। বেশ তো, প্রিয়াঙ্কার হয়ে আমি আপনার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। থাক মশাই থাক, আর জুতো মেরে গরুদান করবেন না। আজই আপনি আপনার মেয়েকে নিয়ে শিলিগুড়ি ফিরে যাবেন, নইলে আপনার এবং আপনার মেয়ের অদৃষ্টে ভয়ঙ্কর বিপদে বাঁচবে। ভয়ঙ্কর বিপদের ভয় আমাকে দেখাবেন না দেবাংশুবাবু, তাহলে কিন্তু আমিও হাত গুটিয়ে বসে থাকবো না। কি করবেন আপনি? কি করবেন বসে আপনি? আপনার মেয়ে দামিনীর শ্বশুর বাড়িতে গিয়ে সব গোপন কথা ফাঁস করে দেব। না কালীপদ বাবু, না। বলে দেবো নীলিমেশ মুখার্জির সম্পত্তি গ্রাস করার জন্য আপনি এবং আপনার ছেলে বাবাই আমার শিষ্য রক্তিমকে আপনার মেয়ে দামিনীর স্বামী নীলু সাজিয়ে আনন্দপুরের বাড়িতে পাঠিয়েছেন। বলবো নীলিমেশ বাবু, ওই লোকটা মানে রক্তিম আপনার ছেলে নীলাঞ্জনের মতো দেখতে ঠিকই, কিন্তু আসলে আপনার ছেলে নীলু না, ও আমার শিষ্য রক্তিম। তখন না কালীপদ বাবু, না, আপনি এরকম কাজ করবেন না। কালীপদ বাবু ফিরে এসেছে 10 বছর পরে আমার স্বামী নীলাঞ্জন মুখার্জি ওরফে নীলু এই আনন্দপুরের মুখার্জি পরিবারে ফিরে এসেছে। 10 বছর পরে আমার শ্বশুর মশাই নীলিমেশ মুখার্জির মুখে এবার একটু একটু করে হাসি ফুটেছে। এবার শুধু নীলাঞ্জনের নামে সম্পত্তিটা লিখে নেওয়ার পালা। তারপর নীলু ছদ্মবেশে আসা রক্তিম নামের লোকটা সেই সম্পত্তিটা আমার নামে ট্রান্সফার করে দিলেই আমার খেলা শেষ। নীলিমেশ মুখার্জির বিশাল সম্পত্তির একমাত্র মালকিন হব আমি, দামিনী মুখার্জি। কিন্তু এই রক্তিম বাবু যদি তার নামে লেখা সম্পত্তি আপনাকে উইল করে না দেয় ম্যাডাম? কেন দেবেন অফিসার, এরকম কথা ভাবছেন কেন? আরে বাবা, রক্তিম বাবুর সঙ্গে আমার সেরকম চুক্তি হয়েছে। কোর্ট পেপারে আমি রক্তিম বাবুকে দিয়ে পরিষ্কার সই করিয়ে নিয়েছি। হ্যাঁ, তার জন্য বিনিময়ে তাকে আমার দিতে হবে 50 লক্ষ টাকা। তাই নাকি? নিশ্চয়ই। কি ভাবেন আপনি দামিনী মুখার্জিকে? হ্যাঁ, দামিনী মুখার্জি এত কাঁচা কাজ করে না, এত কাঁচা খেলা খেলে না। ভবিষ্যতের সিঁড়িতে পা দিয়ে সৌভাগ্যের চূড়ায় বসে এই মুখার্জি পরিবারের সম্রাজ্ঞী হব আমি, দামিনী মুখার্জি। এই মুখার্জি পরিবারের রাজ করব আমি একা, দামিনী মুখার্জি। সেই জন্য মোটামুটি এই পরিবারের সবাইকে কবজার মধ্যে এনে ফেলেছি। কাকা শ্বশুর অনিমেষ মুখার্জির ছেলে সুন্দরকে ব্যবসা দাঁড় করানোর জন্য 20 লক্ষ টাকা দিয়েছি।
মেয়ে পূজার প্রেমিক অঞ্জনের গাড়ির কিস্তি মেটানোর জন্য 2 লক্ষ টাকা চেক লিখে দিয়েছি। স্বাভাবিকভাবেই ভবিষ্যতে ওরা কোনোদিন কেউ আমার মুখের উপর কোনো কথাবার্তা বলতেই পারবে না। এবার আমার দিকটা একটু ভেবে দেখবেন ম্যাডাম। হ্যাঁ এরকম না, মানে বলছিলাম আপনার ভাই ওই বাবাই বাবুকে সেদিন অ্যারেস্ট করে সোজা থানায় না নিয়ে তুললাম হোটেলের একটা নিরাপস্থানে। আর সেই জন্য কাল সকালে আপনার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাবে 1 লক্ষ টাকা। খুশি? খুশি ম্যাডাম। এবার আমার একটা কথার জবাব দিন, একটু ভালো করে ভাবনা চিন্তা করে উত্তর দেবেন। আচ্ছা অফিসার, এই আনন্দপুরের হাটে বাজারে আমার স্বামী নীলুর ফিরে আসার গল্পটা পাবলিক ঠিকঠাক খাচ্ছে তো? খাচ্ছে মানে এই বলুন একেবারে গপ 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 করে গিলছে। আর কেনই গিলবে না ম্যাডাম, ওই মালটাকে যা জোগাড় করেছেন না, যাকে বলে এক ঘর। হ্যাঁ এক ঘর মানে? না মানে রক্তিম বাবু, ওই রক্তিম বাবুর কথাই তো বলছিলাম। আপনার স্বামীর চরিত্রে কি তুখর অভিনয় করলো। কেউ বুঝতেই পারলো না ও আপনার হাজবেন্ড নয়, ও একটা ডুপ্লিকেট মালা। তাই নাকি? তা কোথায় কিসের অভিনয় করতে গেছিলেন রক্তিম বাবু? কেন আমার থানায়? বুঝলেন ম্যাডাম, মানে আমার আনন্দপুর থানায় আমি সেদিন রক্তদান শিবিরের অনুষ্ঠান করেছিলাম। হ্যাঁ, আর সেখানে ওই রক্তিম বাবুকে সভাপতি করে নিয়ে গেছিলাম। বাবু তো গিয়ে শটাং খাটে শুয়ে পড়লো। হ্যাঁ, তারপর রক্ত দিল। আর সন্ধে হতে না হতেই ওই মঞ্চে দাঁড়িয়ে সে কি বক্তিমে ঝাড়লো। আপনাকে কি বলবো ম্যাডাম? কি বললো? কি বললো রক্তিম বাবু? কি বললো সেটা জানতে চাইছি। এই দেখুন, একদম ভুল হয়ে গেল। বললো, বন্ধুগণ, আজ আপনাদের ভালোবাসার টানে 10টি বছর পর আমি এই আনন্দপুরের মাটিতে ফিরে এসেছি। আপনারাই আমার ভগবান। তার সাথে আমার বিবাহিত স্ত্রী দামিনী শাঁখা সিঁদুরের জোর, তার স্বামীর প্রতি ভক্তি, শ্রদ্ধা ও ভালোবাসার আকর্ষণ আমাকে তার কাছে ফিরিয়ে নিয়ে এসেছে। তাই নাকি? এসব কথা বলছিল নাকি? একদম। দামিনী শাঁখা সিঁদুরের জোর, স্বামীর প্রতি ভক্তি, শ্রদ্ধা। ওরে বাবা, ভালোবাসা। কি আপনি এইভাবে হাসছেন কেন ম্যাডাম? বেশি কথা বলছে রক্তিম নামের লোকটা, বেশি কথা বলে ফেলছি। এত কথা বললে যে লোকজন ওকে সন্দেহ করে বসবে, সে বুদ্ধিটাই তোর নেই দেখছি। বাবা, দামিনী, নীলু কোথায় গেল বলো তো? কোথায় গেল? কেন? এত বছর পর কিছুদিন হলো সে বাড়ি ফিরেছে। কোথায় গেল ছেলেটা? সারা বাড়িতে কোথাও তাকে খুঁজে পেলাম না। আজ তোমাদের বিবাহ বার্ষিকীর অনুষ্ঠান, একটু পরে সব লোকজন আসতে শুরু করবে। এই সময় ছেলেটা গেল কোথায়? আমার ছেলেটা আবার হারিয়ে গেল না? আরে না 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 না, কি সব বলছেন আপনি? বাবা, আজকে আমাদের বাড়িতে একটা আনন্দ অনুষ্ঠান, শুভ দিন। আজকের দিন এরকম অমঙ্গলের কথা মুখে আনবেন না বাবা। বাবা, 10 বছর ধরে আপনার ছেলেকে ছেড়ে অনেক কষ্টে আমি এই বাড়িতে থেকেছি, অনেক যন্ত্রণা নিয়ে দিন কাটিয়েছি, কিন্তু আর পারবো না। এরপর যদি আপনার ছেলে হঠকারিতা করে এই বাড়ি ছেড়ে কোথাও চলে যায়, তাহলে আমি সিম্পলি বাঁচবো না, আমি সুইসাইড করবো। দামিনী, এসব কি কথাবার্তা বলছো তুমি? কোথায় গেছিলে তুমি? আরে আমি তোমার কাজে গিয়েছিলাম, কিন্তু তোমার মুখে এসব কথা কেন? বাবা টেনশন করছে। সেটা পরে দেখছি। আরে বাবা, ভাগ্যের পরিহাসে 10 বছর তোমাকে ছেড়ে, বাবাকে ছেড়ে, মুখার্জি বাড়ির সবাইকে ছেড়ে আমাকে বাইরে থাকতে হয়েছিল, ঠিক। কিন্তু ভগবানের আশীর্বাদে আবার যখন আমি ফিরে এসেছি, তখন তো আমি তোমাকে বলেছি আমি আর কোথাও কোনোদিনও তোমাদের ছেড়ে যাচ্ছি না। তাহলে এসব কথার কোনো মানে আছে না? এইসব কথা বলে তুমি শুধু পরিবেশটা কি অফিসার, আমি ঠিক বলিনি? 100% ঠিক স্যার। ওরে হো নীলু, এতক্ষণ ছিলি কোথায়? কোথায় গিয়েছিলি? বাবা, কিছু মনে রাখতে পারছো না তুমি, এটাই তো প্রবলেম। বাবা, আজ আমাদের একটা শুভ দিন, মানে বিবাহ বার্ষিকী বলে কথা। তাই তো এই শপিং মলে গিয়ে তোমার বৌমার জন্য এই হারটা কিনে নিয়ে এলাম, বুঝলে? আজ আমি নিজের হাতে এই হারটা দামিনীর গলায় পরিয়ে দেবো। এসো দামিনী। আরে ও নীলু, এই হারটা যে তোদের বিয়ের সময় দামিনী গলায় পরিয়ে ওকে আমি আশীর্বাদ করেছিলাম, হ্যাঁ, এই হারটা যে তোর মায়ের বিয়ের গয়না। হ্যাঁ বাবা, আপনার কথায় কোথাও একটু ভুল হচ্ছে, তাই না বাবা? আমার বিয়ের দিন আশীর্বাদ করলেন যে হারটা দিয়ে মায়ের, সেটা এখানে কোথায়? সেটা কবে আমি ব্যাংকের লকারে রেখে এসেছি। লকারে দুটো গয়না যে একই রকম হয়ে গেল। হোক না, অসুবিধা কোথায়? আমার তো গয়নাগাটির কোনো অভাব নেই। হ্যাঁ, মায়ের হারটা যেমন ব্যাংকের লকারে রাখা আছে, ওটা লকারে রাখা থাক। দিনকাল ভালো না, বাড়িতে রেখে লাভ নেই। আমি বরং এখন থেকে আপনার ছেলের আনা হারটাই গলায় পরে থাকবো। সেটাই ভালো হবে, বুঝলে? তাহলে তোমার সবসময় কি মনে হবে? আমি সবসময় তোমার কাছাকাছিই আছি। ভাল লাগে না? আপনার হাজবেন্ড কিন্তু খুব রোমান্টিক ম্যাডাম। হ্যাঁ, সবাই চলে যাক, তারপর রোমান্টিকের আধিক্যতা গুছিয়ে দিচ্ছি। তুমি কি কিছু বললে দামিনী? কে? আমি কিছু বলিনি তো। আমার যেন মনে হলো তুমি কিছু বললে। না গো, কিছু বলিনি। বলনি তো? এটা পছন্দ হয়েছে? খুব পছন্দ হয়েছে। এসো বধূ, এসো, তোমার গলে পরাইয়া দিয়ে হার। দূরে গিয়ে দাঁড়ান। দূরে গিয়ে দাঁড়াবো, ঠিক আছে।
কিরকম কথা বলছো? হ্যাঁ, আজকে এরকম একটা আনন্দের দিনে এত বছর পর ফিরে এসে ভালোবেসে আমার জন্য একটা এত দাম দিয়ে ভালোবেসে উপহার কিনে নিয়ে এসেছো, সেটা আমার পছন্দ হবে না তাই কখনো হয় নাকি? ভালো লাগছে দামিনী, খুব ভালো লাগছে। অনেক বছর পর তোমার মুখে হাসি দেখে আমার মনটাও খুশিতে ভরে উঠেছে। খুশি হয়েছে। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি তোমার এই মুখের হাসি যেন কোনোদিন হারিয়ে না যায়। আপনি খুশি হয়েছেন তো? যাক, আপনি খুশি থাকলেই আমরা ভালো থাকবো। তবে আপনার বিরুদ্ধে আমার কিন্তু কিছু অভিযোগ আছে বাবা। অভিযোগ থাকবে না কেন বলুন? আপনার ছেলের অবর্তমানে আপনি কিন্তু আমাকে ভীষণ কষ্ট দিয়ে কথা বলেছেন বাবা। কায়স্থর মেয়ে হয়ে ব্রাহ্মণের ঘরে বউ হয়ে এসেছিলাম বলে উঠতে বসতে অনেক লাঞ্ছনা, অনেক অপদস্থ করেছেন। বলছিলাম না 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 না, আমাদের কাজটা আপনাদের থেকে একটু ছোট নিচু, মানে আপনারা সো কল ব্রাহ্মণ, আমরা কায়স্থ, কিন্তু এসব তো মানুষের তৈরি করা, ভগবানের তো নয়। কিন্তু তাতেও কিন্তু আপনি আমাকে রেহাই দিলেন না। 10 বছর ধরে উঠতে বসতে ছোট জাত নিচু জাত বলে অনেক অপদস্থ, অনেক লাঞ্ছনা দিয়েছেন। থাক না, কি হলো? থাক না, থাক না, থাক। আজকে একটা আনন্দের দিন, বিবাহ বার্ষিকী বলে কথা। আজকের দিনে একটু পরে আত্মীয় স্বজন সব চলে আসবে। আজকের দিন এ সমস্ত কথা নাই বা বললে। তাছাড়া বাবা হচ্ছে পুরনো দিনের। হ্যাঁ, অথচ পুরনো দিনের মানুষটার কিন্তু বিশাল প্রতিপত্তিটা 10 বছর ধরে আধুনিকা পুত্রবধূ দামিনী মুখার্জি বুক দিয়ে সবটা সামনে রেখে এসেছে। সেটাও ঠিক। না না না, তুমি জানো না, ছিলে না, জানতে হবে, শুনতে হবে। বেশ বলো, জানি। ওনার মুখার্জি ইন্ডাস্ট্রিজের ব্যবসা, ওনার 5 স্টার হোটেলের ব্যবসা এখন বছরের পর বছর লাভের মুখ দেখছে, কিন্তু আধুনিকা পুত্রবধূ দামিনী মুখার্জির জন্য। কেউ তো অস্বীকার করেনি। শুনুন নীলবাবু, শুনুন। আর এই সম্পত্তি গ্রাস করবার জন্য ওই মিস্টার নীলিমেশ মুখার্জিকে, মানে আপনার বাবাকে গলা টিপে খুন পর্যন্ত করতে গিয়েছিল ম্যাডামের ভাই বাবাই বিশ্বাস। কি বলছেন আপনি? বাবাকে গলা টিপে খুন করতে গেছে? হ্যাঁ, গিয়েছিল। আরে মশাই গিয়েছিল তো। মিস্টার নীলিমেশ মুখার্জিকে দিয়ে বাবাই বাবু কোর্ট পেপারে ম্যাডামের নামে সমস্ত সম্পত্তি পট করে লিখিয়ে নিতে চাইছিল, কিন্তু মিস্টার মুখার্জি তাদের রাজি না হওয়ায় ওই মিস্টার নীলিমেশ মুখার্জিকে, মানে আপনার বাবাকে গলা টিপে খুন করতে যায় আপনার শালা বাবু ম্যাডামের ভাই বাবাই বিশ্বাস। তারপর ম্যাডাম আমাকে ফোন করলেন, আর আমিও সাথে এসে বাবাই বাবুকে অ্যারেস্ট করে নিয়ে এসে ঢুকিয়ে দিলাম হোটেলে। হোটেলে না, থানায়। সহ্য করবো না। হ্যাঁ বাবা, তোমার উপর এত বড় অবিচার। আচ্ছা বাবা, তুমি এই ঘটনাটা আমাকে বললে না কেন? হ্যাঁ, কেন বললে না? হ্যাঁ দামিনী, তোমারও তো বলা উচিত ছিল। হ্যাঁ, তোমার বলা উচিত ছিল না তোমার ভাই? হ্যাঁ বলো, কেন বলোনি? কিরকম করে কথা বলছো তুমি আজকে দিন আমার সঙ্গে? কিভাবে কথা বলছি? এরকম একটা শুভ অনুষ্ঠানে তুমি কি বিচ্ছিরি ব্যবহার করছো? আচ্ছা ঠিক আছে। বাবাই আমার রক্তের সম্পর্কের ছোট ভাই, ছেলে মানুষ বয়স, 5 জনের পাল্লায় পড়ে লোভের বশে কি একটা অন্যায় কাজ করে ফেলেছে, সেটা কোন মুখে তোমার সামনে গিয়ে বলতাম বলো তো? না, বাবাই সেদিন আমার কাছে, বাড়ির সবার কাছে ক্ষমা চেয়ে নিয়েছিল। তা সত্ত্বেও দামিনী বাবাইকে পুলিশ হাতে তুলে দিয়েছিল। নিজের ভাই বলে দামিনী বাবাইকে ক্ষমা করে দিয়েছে। বাবা, দামিনীর তার ভাইকে ক্ষমা করা না করা নিয়ে এটা কোনো প্রসঙ্গ উঠছে না। এখানে একটাই প্রসঙ্গ উঠছে, কেন সে তোমাকে গলা টিপে খুন করতে যাবে? এই যে তোমার ভাই আজকে এলে, ওকে জিজ্ঞেস করবে তো কত টাকা দরকার, সব টাকা ওকে আমি দিয়ে দেবো। কিন্তু কেন সে আমার বাবাকে গলা টিপে খুন করতে গেছে, তার কৈফিয়ত কিন্তু দিতে হবে। যদি না হয় তাহলে আমি লঙ্কাকাণ্ড বাদিয়ে দেবো, আমি একেবারে হইচই করবো, আমি সবাইকে মার্ডার করে দেবো। বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে চেপে গেলাম। না, আজকে দিনে তুই বাবাইকে এসব কথা জিজ্ঞেস করতে যাবি না। মিস্টার মুখার্জি কিন্তু এতক্ষণ একটা ঠিকঠাক কথা বলেছেন নীলবাবু। মানে এরকম একটা শুভ দিনে আপনার বিবাহ বার্ষিকী বলে কথা, তার উপর বাবাই বাবু হলো আপনার বড় কুটুম, শালা বাবু, আর নিমন্ত্রণ করে ডেকে এনে কি বলেন ম্যাডাম? অফিসার, হ্যাঁ, আপনার মনে হচ্ছে না আপনি একটু অধিকারের বাইরে গিয়ে কথাবার্তা বলে ফেলছেন? না, ভুলে যাবেন না, আপনি কিন্তু একজন বাইরের মানুষ। আর বাইরের মানুষ হয়ে আমার পরিবারের ব্যাপারে নাক গলানো, আমার পরিবারের ব্যাপারে মাথা গলানোটা আমি কিন্তু একেবারে ভালো চোখে দেখবো না। নিমন্ত্রিত অতিথি হয়ে এসছেন, আর 5 জন নিমন্ত্রিত অতিথির মতো নিমন্ত্রণ রক্ষা করে চলে যাবেন। কেউ যাবে না, কেউ চলে যাবে না। আজকের অনুষ্ঠানে আমি সবার জন্য একটা দারুণ চমকের ব্যবস্থা করেছি। বাবা, why you are so late? হ্যাঁ, কিসের চমকের ব্যবস্থা করেছি? সেই মেয়েটাকে বারে এরই মধ্যে ভুলে গেলি? ও পামেলা, আমাদের ক্যামিলিয়া হোটেলের এই তো একমাত্র আছে যার নাচ দেখার জন্য হোটেলের বাইরে লম্বা লাইন পড়ে দিদি। ও আই সি, ও আসলে খুব লাউড মেকআপে থাকে তো চিনতে পারিনি। না, ওর কথা একটা বিশ্বাস করবি না তো, আমার সম্পর্কে একটু বেশি বলছে। তাহলে দামিনী, তোমরা এনজয় করো, প্রাণ খুলে এনজয় করো। বাবা আস্তে, সাবধানে বাবা। এই নীলু, বাবা, এই আমি চাই দেখি ক্যাটারাররা খাওয়া দাওয়ার ব্যবস্থা কেমন করছে, একবার গিয়ে দেখি। বাবা, এই যে হারটা, এই হারটা তুমি তোমার আলমারিতে রেখে দাও, পরে আমি তোমার কাছ থেকে নিয়ে নেবো। বাবা, বলছি আপনার মনটা তো ভীষণ ভুলো মন, আলমারির লকারে রেখে দেবেন, আমি সময় মতো চেয়ে নেবো। হ্যাঁ, বাড়ি শুধু আত্মীয় স্বজন কোথায় হারিয়ে টারিয়ে যাবে। বাবা,
বাবা আপনার ডিনারের টাইম পেরিয়ে গেল তো নার্সকে গিয়ে বলুন মেডিসিন দিয়ে দিতে ডিনার করে আপনি রেস্ট করুন আমরা একটু এনজয় করি বাবা তুমি বাবার ব্যাপারে কত চিন্তা করো এখানে দিদি পূজা সুন্দর পূজার বয়ফ্রেন্ড অঞ্জন কাকাবাবুরা আসবেন না এদেরকে নিমন্ত্রণ করিসনি? আরে আসবে আসবে সময় হলে সবাই এসে পড়বে ওই দেখ আসতে শুরু করেছে ঠিক বলেছো বৌমা আসবে আসবে সবাই আসবে এত বছর পরে নীলু ফিরে এসেছে আজ আমাদের কত আনন্দের দিন থাক বাবা থাক দীর্ঘজীবী হও বাবা দীর্ঘজীবী না বৌমা আমার ক্ষমতা মতো সামান্য উপহার এনেছি তোমার জন্য এটা ধরো কি আছে ওই প্যাকেটে কাকাবাবু তোমার আর নীলুর বিবাহ বার্ষিকীতে আজ আমি তোমার জন্য সামান্য আশীর্বাদ এনেছি বৌমা ও মা হাউ সুইট কাকাবাবু আমার জন্য গিফট কিনে এনেছেন থ্যাংক ইউ আমারটা কোথায় কাকাবাবু? সুখী হও মা সুখী হও কি আশীর্বাদ এনেছেন এক কৌটো সিঁদুর আর এক জোড়া শাখা এনেছি মা খুঁজে পেতে বাজার থেকে কষ্ট করে আর কিচ্ছু খুঁজে পাননি কষ্ট করে আমার জন্য শাখা সিঁদুর বয়ে নিয়ে এসেছেন কিসের জন্য আপনি জানেন না শাখা সিঁদুর পড়তে আমি পছন্দ করি না বয়ে বয়ে এসব শাখা সিঁদুর কেন কিনে আনতে যান মশাই? আমি আগেই বলেছিলাম বাবা এসব শাখা সিঁদুর বৌদিকে দিতে যেও না এবার হলো তো এই মডার্ন যুগে এসব ব্যাকডেটেড পেপার চলে না আমরা কিন্তু বিয়ের এসব নিয়ম টিও মানবো না পূজার রেজিস্ট্রি রেজিস্ট্রি করে বিয়ে করবো আমরা বাবা আমরাও কিন্তু কোর্টে গিয়ে রেজিস্ট্রি করে বিয়ে করবো তারপর হোটেলে গ্র্যান্ড পার্টি হবে মস্তি করবো ফুল মস্তি শিওর এ তো জন্ডিস কেস জন্ডিস কেস বাবাই তুমি কোর্টে গিয়ে রেজিস্ট্রি করবে মানে কয়েক মাস আগে যে তোমার সঙ্গে প্রিয়াঙ্কার বিয়ে হয়ে গেল বাবাই বাবু আমি অবশ্য বলেছিলাম এই বিয়েতে প্রিয়াঙ্কার সুখী হবে না বাবাই আর প্রিয়াঙ্কার বিয়ের কথা তুই কেমন করে জানলি রে নীলু হ্যাঁ তুমি তো কিছুদিন আগে ফিরলে নীলুদা তুমি ওদের বিয়ের কথা জানলে কেমন করে বাবাইদার বউ প্রিয়াঙ্কাকে তুমি আগে থেকে চিনতে নাকি বর্দা আমি কিছু বলিনি বললাম তো আরে বলেছি তো আরে কেন চিনবে না আসলে প্রিয়াঙ্কা বৌদির বাবাই নিল স্যার মানে প্রিয়াঙ্কা বৌদির বাবা ওই কালীপদ বাবু এই নীলু স্যারের গুরুদেব গুরুদেব কালীপদ বাবুর শিষ্য নীলু হ্যাঁ এই যে 10 বছর আমি ছিলাম না এই 10 বছর তো আমি ওনারই আশ্রমে ওনারই শিষ্য হয়েছিলাম জয়গুরু জয়গুরু আজকে এরকম একটা আনন্দ অনুষ্ঠান বাড়িতে আনন্দের দিনে ওই পুরনো 10 বছর আগের পুরনো কাসুন্দি কষ্টের কথা টেনে নে কোনো লাভ তো আর আলটিমেটলি হবে না কাছে একটা কাজ করি চল সবাই তো এসে গেছে অলমোস্ট পার্টি শুরু করে দে তাহলে এই শাখা সিঁদুর রেখে দাও কাকা বাবু ওগুলো আপাতত তোমার কাছে রেখে দাও তারপরে আমি ওই শাখা সিঁদুর নিয়ে নিজেই পরে নেবো দামিনী পরে নেবে বললাম না একটু আগে আমি শাখা সিঁদুর পড়তে পছন্দ করি না ঠিক আছে ঠিক বলতে নেই বৌমা বলতে নেই শাখা সিঁদুর হলো গৃহবধূর অলংকার My God! আর এই অলংকার পান্না হিরে চুনির অলংকারের থেকে অনেক বেশি দামি বৌমা অনেক বেশি দামি বোগাস অলার বোগাস যতদিন না এই বস্তা পচা বান্ধাত্তা আমলের নিয়ম কানুনগুলো বিদায় নিচ্ছে ততদিন বাঙালি যাত্রা আর কোনোদিন যাতে উঠবে না সারা জীবন কুয়োর পচা জলে কুয়োর ব্যাং হয়ে মাথা ঠান্ডা করুন ম্যাডাম মাথা ঠান্ডা কি করে মাথা ঠান্ডা করবো শাখা সিঁদুর পড়তে বলছে বয়স্ক মানুষ ভুল করে বলে ফেলেছে পার্টি শুরু কর মাথা গরম হয়ে যাচ্ছে সুন্দরকে পার্টি করবে না রিসাম পেরে পোড়া ওড়াবে না বস আজকাল ড্রিঙ্ক ছাড়া পার্টির কথা ভাবাই যায় না এটা একটু মাথাটা ঝিমঝিম করবে একটু গায়ে গায়ে ঘষাঘষি হবে কোলাকুলি হবে শুধু কোলাকুলি না ঢালাঢালি হবে ঢালাঢালি তবে তো পার্টি জমবে তোর মুখ পোড়া লজ্জাও করে না লজ্জা কুন্তু you are today looking very gorgeous মরি মরি কি লজ্জা মরি মরি কি লজ্জা Come on everybody thank you making this evening gorgeous তুমি নাইলে যে কাটাতে ভরে গো আমার ফুলের সজ্জা লজ্জা মরি মরি কি লজ্জা মরে যাই কি লজ্জা মরে যাই কি লজ্জা Come on cheers everybody Come on চলে যাবে মায়া কাজলে নয়ন সাজায় চাঁদে
মুঞ্জার ওগো তুমি নাইলে যে কাঁটাতে ভরে গো আমার ফুলের সজ্জা লজ্জা মরি মরি একটি লজ্জা লজ্জা মরে যাই একটি লজ্জা লজ্জা মরে যাই একটি লজ্জা লজ্জা আমাকে দেখে সকলে বলে দামিনী ওরে হলো কি তোর নীরবে আমি দেখি যে আকাশ এই নিশি হবে কবে যে কাউকে বোঝাবো কিসে মেটাবো তোমাতে পেয়েছে মুঞ্জার ওগো তুমি নাইলে যে কাটাতে ভরে গো আমার ফুলের সজ্জা লজ্জা মরি মরি একটি লজ্জা লাগছে মরে যাই একটি লজ্জা লাগছে মরে যাই একটি লজ্জা মরে যাই একটি লজ্জা থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ গুড নাইট থ্যাংক ইউ সবাই খাওয়া দাওয়া করে যাবেন সব রকম আয়োজন আছে ইন্ডিয়ান চাইনিজ কন্টিনেন্টাল যার যেটা এখনো চলছে ম্যাডাম ম্যাডাম সবাই তো চলে গেল এবার চলুন আমরাও খাওয়া দাওয়া করে শুয়ে পড়ে গিয়ে চলুন শুয়ে পড়ি মানে এবার অনেক রাত্রি হয়ে গেছে ঘুমোতে যেতে হবে না ঘুমোতে যাবেন তো যান আপনার ঘরে আপনি ঘুমোতে যান আমাকে ডাকছেন কেন তাই কখনো হয় আজ না আমাদের ফুলসজ্জা এই না বিবাহ বার্ষিকী আজকের দিনে স্বামী স্ত্রীকে একসঙ্গে এক ঘরে শুয়ে ঘুমোতে হয় একসঙ্গে এক ঘরে ঘুমোতে হয় কাজ ফেলে আপনার সঙ্গে এক ঘরে ঘুমোতে যাবো এই আধিক্যতা করবেন না তো একদম বাড়াবাড়ি করবেন না ভুলে যাবেন না আপনি কিন্তু আমার স্বামী নীলাঞ্জন নন নীলাঞ্জনের ভূমিকায় জাস্ট কিছুদিন অভিনয় করতে এসেছেন ঠিক আছে তাহলে অভিনয় করেই ঘুমোবো তার মানে জেগে জেগে ঘুমোবো না আমি যাবো না আপনি যান আপনি খেপে গেছেন না আজকের দিনে স্বামী স্ত্রী একসঙ্গে এক ঘরে শুয়ে না ঘুমোলে পরে আপনার শ্বশুরমশাই সন্দেহ করবে না ভাববে না আমি তার ছেলে নীলু না ও গান কি গান 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 ধরে ফেলুন নিন 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 আরে বাবা আজকের দিনে গান না গাইলে পরে আপনার স্বামী নীলু গান গাইতো তো গাইতো না আজকের দিনে গানটা না গাইলে পরে উনি কি ভাববেন আপনার শ্বশুরমশাই ভাববেন যে ছেলে আর ছেলের বউর মধ্যে এখনো পর্যন্ত কোনো বনিবনা হয়নি ঝগড়াটা চলছে নিন ধরে ফেলুন ধরে ফেলুন গান কি বাগানের প্রজাপতি নাকি ধরে নিয়ে চলে আসবো তাই করতে হবে নাহলে আমও যাবে ছালাও যাবে আবার এই সমস্ত কথা বলে নিন ও ভালো কথা আপনার ভাই বাবাইয়ের কাছে শুনছিলাম ওই বিয়ের ফুলসজ্জার দিন আপনার স্বামীর সঙ্গে আপনার ফুলসজ্জার দিন আপনি নাকি মানে আপনার স্বামী নাকি এই গানটা গিয়েছিলেন চেষ্টা করছি প্রথমে চমক ছিল তারপর ভালো লাগা এসেছে নিন ধরুন নিন ধরুন শ্বশুরমশাইকে বিশ্বাস করানোর জন্য এখন আপনার সঙ্গে গলায় গলা মিলিয়ে ডুয়েট গান গাইতে হবে না হলে উনি কিন্তু উইলে সই করে দেবেন না তখন আমার তো 50 লাখ যাবেই আর আপনার সর্বস্ব যাবে নিন ধরুন প্রথমে চমক ছিল তারপরে ভালো লাগা এসেছে এটা গান না মেশিন গান এই আপনি এইভাবে গান গাইবেন আরে বাবা এভাবে গান গাইলে তো রাস্তার কুকুরগুলো ঘেউ ঘেউ করবে সবাই বাড়িতে এসে মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ একটু রোমান্টিক হয়ে গান না আপনার সঙ্গে রোমান্টিক আমার কিছু আসছে না তো কি করব আসাতে হবে না হলে কিন্তু আমও যাবে ছালাও যাবে আবার এই সমস্ত কথা বলে নিন ধরুন 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 প্রথমে চমক ছিল তারপর ভালো লাগা এসেছে জানি না তো কি যে হবে সব কিছু হয়ে গেলে আসছে আষাঢ় মাস মন তাই ভাবছে কি হয় কি জানি এক বৈশাখে দেখা হলো দুজনা জ্যোষ্ঠীতে হলো পরিচয় আসছে আষাঢ় মাস মন তাই ভাবছে
হয়, কি জানি কি হয়, বৈশাখ দেখা হলো দুজনা। চড়াতে বলিনি, সরো ওখান থেকে। নীলু, নীলু বাবা, অনেক রাত হয়ে গেছে, আর গান গাইতে হবে না, এবার শুয়ে পড়। আমরা তো শুয়ে শুয়েই গান গাইছি বাবা। বলো বলো, গানটা না গাইলে কি হতো? একেবারে কেলোর কীর্তি হয়ে যেত। কেলোর কীর্তি হয়ে যেত। কেলোর কীর্তি করতে আপনি বাকি কি রেখেছেন? যা বাবা, আমি আবার কি করলাম? কি করলেন না শুনি? কি করলেন না? হ্যাঁ, বাবাইয়ের সঙ্গে প্রিয়াঙ্কার যে কয়েক মাস আগে রেজিস্ট্রি করে বিয়ে হয়ে গেছে, এই কথাটা আপনার বলার কি দরকার ছিল? হ্যাঁ হ্যাঁ, আপনি যে প্রিয়াঙ্কার বাবা কালীপদ বাবুর শিষ্য, উনি আপনার গুরুদেব, এই কথাটা কি এই পার্টিতে ঢাক পিটিয়ে বলার খুব দরকার ছিল? হ্যাঁ, কি হলো, চুপ করে আছেন কেন? কি বাবা রে, লাগছে না? লাগুক লাগুক। হ্যাঁ, আপনি তো কিছুদিন হলে বাড়িতে এসেছেন, আপনি কেমন করে জানলেন বাবাইয়ের সঙ্গে প্রিয়াঙ্কার কয়েক মাস আগে রেজিস্ট্রি করে বিয়ের কথা? কি হলো, চুপ করে আছেন কেন? বাবারে কি বাবারে? গায়ে হাত দেবেন না। দেবো না? না, গায়ে হাত দেবেন না। 50 লক্ষ টাকা দিয়েছেন বলে কিন্তু মার খেতে পারবো না। ভুলভাল কাজ করলে মেরে লাশ করে দেবো, ঠ্যাং খোড়া করে রেখে দেবো। লাশ করে দেবেন? আমার কোনো ইন্স্যুরেন্সই নেই। ধরা পড়ে গেলে আমি কি করতাম? কাকাবাবু তো আমি শিওর সন্দেহ করে ফেলেছি। হ্যাঁ, জিজ্ঞেসও তো করে বসলো না, বাবাইয়ের সঙ্গে প্রিয়াঙ্কার বিয়ের কথা তুই কেমন করে জানলি রে নীলু? ও যেন গোয়েন্দা ফেলুদা এসছে, এমনি সময় পুরো কানে শুনতে পায় না, এই কথাটা ঠিক শুনতে পেয়ে গেছে। আমি ধরা পড়ে গেলে কি করতাম বলুন তো? যত দোষ নন্দ ঘোষ নাকি? কি আপনি একটু আগে ধেড়িয়ে দিচ্ছিলেন না? আমি কি ধারালাম? হ্যাঁ, আপনি 10 বছর আগে বিয়ের আশীর্বাদের হাটটা দিয়ে আমায় কি বললেন? বললেন যান আপনি একটু বাইরে থেকে ঘোরাফেরা করে এসে আপনি ওই আমার শ্বশুরমশাই যখন থাকবেন তার পাশে আপনি আমাকে ওটা গিফট করবেন। ওটা একটু ধেড়িয়ে গুবলেট করে ফেলেছি। ও, আপনি করলে গুবলেট আর আমি করলে চকলেট। চুপ! ধরা পড়ে গেলে আমি কি করতাম বলুন তো রক্তিম বাবু? ধরা তো একদিন পড়তেই হবে ম্যাডাম। নীলেমেশ বাবু যেদিন তার ছেলে নীলুর নামে সম্পত্তি উইল করে দেবেন, যেদিন আপনার হাত থেকে 50 লক্ষ টাকা নিয়ে সারা জীবনের মতো বিদায় নিয়ে এই বাড়ি ছেড়ে চলে যাব, সেদিন তো সব অন্ধকার কেটে যাবে ম্যাডাম। এবারে সবাই জানবে যে আমি নীলু না, আমি নীলুর ছদ্মবেশে আসা পিতৃমাতৃ পরিচয়হীন এক অনাথ রক্তিম। সেদিন কি করবেন? সেদিন কি করবো সেদিন ভেবে দেখবো। এত আগে থেকে ভবিষ্যতের কথা ভাবতে যাবো কেন বলুন তো? যে কাজটা করতে এসেছেন সেটা ধ্যান লাগিয়ে করার চেষ্টা করুন। ঠিক আছে। আর শুনুন, আপনার এই বেশি কথা বলার রূপটা আমার একেবারে পছন্দ না। এত কথা বলবেন না, যান খাওয়া করে শুয়ে পড়ুন। আপনি খাবেন না? না, আমার এখন খিদে পাচ্ছেন, আপনি খেয়ে নিন। সে দুপুর থেকে তো কিছু খাননি, এরপরে তো শরীরটা খারাপ করবে। ও মাই গড, শরীরটা তো আমার খারাপ হলে আমি বুঝে নেবো, আমার শরীর নিয়ে আপনাকে এত ব্যস্ত হতে হবে না। যান খাওয়া দাওয়া করে শুয়ে পড়ুন তো। যা, তাই বললে হয়? শত হলো আমি আপনার স্বামী না, মানে স্বামীর ভূমিকা অভিনয় করছি। সেটা বলুন। হ্যাঁ, দেখুন অভিনয় করছি, সবসময় পাশে পাশে আছি, কাছাকাছি থেকে কত কথা বলছি, গান গাইছি, আকাশের দিকে তাকিয়ে দুজন চুপ করে বসে আছি, কত প্রেমের কথা। পাশাপাশি আছি বলে মনের মধ্যে কোনো অনুভূতি থাকবে না, সেটা কখনো হয় না? থাকবে না। আপনার সমস্ত অনুভূতিগুলো নিজের কাছে রেখে দিন মশাই। কিপ ইট ইন ইয়োরসেলফ, ডোন্ট ব্রিং ইট টু মি, বিকজ আমার মনের ভেতরে সমস্ত অনুভূতিগুলো না 10 বছর আগে মারা গেছে। আমার বুকে খাঁখা করছে এখন চৈত্রের দহন, ফরাই ফুটি ফাটা হয়ে গেছে আমার হৃদয়টা। প্রেমহীন ভালোবাসাহীন আমি এখন একটা সিম্পলি বন্ধা নারী, দ্যাটস ইট। আপনি মিথ্যে কথা বলছেন। মানে 10 বছর আগে আপনি আপনার স্বামীকে হারিয়েছেন, কিন্তু এখনো আপনি মনে মনে আপনার স্বামীকে খুব ভালোবাসেন। এখনো পর্যন্ত সব অস্তিত্ব আপনি মন থেকে মুছে ফেলতে পারেন না। আপনি ভুল কথা বলছেন, মিথ্যে কথা বলছেন। আচ্ছা, আমি যদি ভুলই হব, মিথ্যেই বলবো, তাহলে আমার একটা প্রশ্নের উত্তর দিন তো। মনে রাখবেন, আমি কিন্তু সব দিকে দেখে টেকে তারপর প্রশ্নটা করছি। কেন আপনি রোজ রাত্রে না ঘুমিয়ে বারান্দায় পায়চারি করেন? কোন যন্ত্রণাকে ভুলে থাকার জন্য আপনার এই অস্থিরতা জানতে পারি? কেন আপনি রাতে ঘুমের ওষুধ খেয়েও ঘুমোতে পারেন না? চুপ, একদম চুপ। একটা কথা মনে রেখে দেবেন রক্তিম বাবু, আমার ওপর নজরদারি করার জন্য কিন্তু টাকা পয়সা খরচা করে আপনাকে এই বাড়িতে আমি এনে পুষিনি। কাজ করতে এসেছেন টাকা নিয়ে, তাই বলে অধিকারের সীমাটা লঙ্ঘন করে যাবেন না। না, মানে আমি বলতে চাই, না, ডোন্ট ক্রস ইউর লিমিট। ওকে, ডোন্ট ক্রস ইউর লিমিট। ভুলে যাবেন না, ইউ আর নট মাই হাজব্যান্ড। আপনি আমার স্বামী নন। আমার স্বামী নীলাঞ্জনের ভূমিকায় কিছুদিনের জন্য অভিনয় করতে এসেছেন, দ্যাটস ইট। জানি খুব ভালো করে জানি। তবে আপনাকেও আমি একটা কথা বলছি, একটু মন দিয়ে শুনুন। আপনি যতই আপনার স্বামীকে ভুলে থাকার চেষ্টা করুন না কেন, সে কিন্তু আপনার পিছু ছাড়বে না। একটা ভয় সারাটা জীবন আপনাকে তাড়া করে বেড়াবে না, আর সে ভয়ের হাত থেকে আপনি কোনোদিনও মুক্তি পাবেন না। না, ভুল কথা বলছেন, মিথ্যা কথা বলছেন, আজে বাজে কথা বলছেন। আমি আমার জীবন থেকে নীলুর সমস্ত অস্তিত্বকে মুছে ফেলতে চাই, ফেলে দিয়েছি।
আমি আমি নীলুকে ভুলে গিয়ে আমি আমার জীবনটাকে নতুন করে আবার রঙিন ভাবে সাজাতে চাই। কারণ আমি এটা বিশ্বাস করি, জীবন কখনো কোনোদিনও কারোর জন্য এক জায়গায় থেমে থাকে না, সময়ের বাঁকে পড়ে জীবনও বদলে যায়। আপনাকে একটা কথা জিজ্ঞেস করবো। কি কথা? তাড়াতাড়ি বলুন। যদি আপনি রাগ না করেন। তাড়াতাড়ি বলতে বলেছি। আপনি কি আবার বিয়ে করবেন ভাবছেন? ঠিক আছে, ঠিক জিজ্ঞেস করলাম বাবা। এখনই বলতে পারছি না, পরে ভাবনা চিন্তা করে আপনার প্রশ্নের উত্তর দেবো। ও বাবা, মানে ব্যাপারটা নিয়ে আপনি ভাবনা চিন্তা করবেন তাহলে? মানে পরে ভাববেনও, তারপরে উত্তরটা দেবেন তো? আপনার কথার মধ্যেই তো বোঝা গেল আপনার মন থেকে সমস্ত অনুভূতি এখনো শেষ হয়ে যায়নি। এখনো কিছু প্রত্যাশা আপনি মনে মনে লালন করেন। আপনার কথা যদি পরিষ্কার হয়ে গেল, ভালোবাসা কখনো মরে না। রক্তিম বাবু, সময়ে বয়ে যায় অজানার ঠিকানা, ডাকলে কি আর ফিরে আসে? সময়ে বয়ে যায় অজানার ঠিকানা, ডাকলে কি আর ফিরে আসে? যে গেছে হারিয়ে আধার রাতের শেষে, ঠিকানা অন্য দেশে। লা 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 রঙিন জীবনে, লা 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 দুজনে মিলে, লা 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 রঙিন জীবনে, লা 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 দুজনে মিলে। আকাশের নীল দাও পলাশের লাল, দাও রাঙিয়ে দাও সাত রঙা মায়া যায়। আকাশের নীল দাও পলাশের লাল, দাও রাঙিয়ে দাও সাত রঙা মায়া যায়। যে ভালোবাসেনি জানবে সে কি করে, কত ভালো লাগা কাছে এলে। লা 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 রঙিন বিকেলে, লা 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 দুজনে মিলে, লা 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 রঙিন বিকেলে, লা 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 দুজনে মিলে, দুজনে মিলে। আপনাকে একটা কথা বলতে পারি? বলুন। আপনি তো আমাকে পছন্দই করেন না, কিন্তু কেন বলুন তো, আমি আপনাকে ছেড়ে এক মুহূর্ত থাকতে পারি না। কিরকম হলো? এই রক্তিম নামের লোকটা কি আমার স্বামী নীলাঞ্জনের ভূমিকায় অভিনয় করতে এসে নিজের মনের অজান্তে আমার উপর একটু একটু করে দুর্বল হয়ে পড়ছে? আমার উপরে না না, এসব আমি ভাবছি কেন? আরে ও যদি আমার উপর দুর্বল হয়ে পড়ে, একান্তভাবে পড়তেই পারে, সেটা ওর সমস্যা। এটা নিয়ে আমি এত মাথা ঘামাচ্ছি কেন? ও তো আর আমার কেউ হয় না, ও রক্তিম। হ্যাঁ মানছি, লোকটাকে একেবারে হুবহু আমার মৃত স্বামী নীলাঞ্জনের মতোই দেখতে। কণ্ঠস্বরটা একেবারে নীলাঞ্জনের মতো, চোখ বুঝে শুনলে মনে হয় নীলুই গানটা গাইছে। কিন্তু তাতে কি হলো? তাতে করে তো আর ও নীলু হয়ে গেল না, ও রক্তিম। নীলু নেই,
নীলু থাকতে পারে না। নীলু ইজ নো মোর ইন দিস ওয়ার্ল্ড। নীলু নেই, নীলু বেঁচে নেই, ও রক্তিম। ও তাহলে আমি বা কেন ভাবছি এই লোকটার কথা এত? লোকটা গুনগুন করে গানটা গেয়ে চলে যাওয়ার পর তার গাওয়া গানটাই আমি গুনগুন করতে শুরু করলাম। তাহলে দামিনী মুখার্জি রক্তিমবাবু একা নয়, তুমিও কি নিজের মনের অজান্তে এই রক্তিম নামের লোকটার ওপর দুর্বল হয়ে পড়ছো? রক্তিমের ফোন, এক্ষুনি এই ঘর থেকে গিয়ে ফোন। হ্যালো, হোয়াট ইজ ইউর প্রবলেম? ফোন করেছেন কিসের জন্য? কি বলছেন, কি বলছেন রক্তিম বাবু? আমার শ্বশুর মশাই নীলিমেশ মুখার্জি অসুস্থ হয়ে পড়েছেন। অ্যাম্বুলেন্স ডাকুন, অ্যাম্বুলেন্স।